আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদের আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো আমরা স্ক্রিনে দেখতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। তোমরা স্ক্রিনে আমাদের স্ক্রিন যে বিষয়টা আছে সেটা দেখতে পাচ্ছ। আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আজকের আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবার। অংশীদারি কারবার ব্যবসায়ের হিসাব, এটা আমাদের দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তোমাদের সঙ্গে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সমস্যা এবং সমাধান। সৃজনশীল সমস্যা ও সমাধান। আমাদের অঙ্কের প্রথমে লেখা আছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, প্রতি মাসের শেষে উত্তোলন। আমরা শুধু একটু পয়েন্ট আউট করছি। রেখা, রেবা এবং রিনা এই তিনজন রেবন টেক্সটাইল নামে 2012 সালের 1 জানুয়ারি তারিখে একটি ব্যবসা শুরু করে। তাদের মূলধন ছিল যথাক্রমে 40,000, 30,000 এবং 20,000 টাকা। এছাড়া বছরের মাঝামাঝি সময় রিনা 10,000 টাকা কারবারের জন্য কর্জ বা ঋণ স্বরূপ প্রদান করেন। মাঝামাঝি সময় যেহেতু আমাদের মনে রাখতে হবে একটু সময়, এই ঋণের সুদ কিন্তু ধরতে হবে 6 মাসের জন্য। তারা মূলধন এবং উত্তোলনের উপর যথাক্রমে 5% হারে সুদ ধার্য করতে সম্মত হয়। রিবা এবং রিনা সারা বছর প্রত্যেক মাসের শেষে 250 টাকা, 250 টাকা করে নগদ উত্তোলন করেন। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য রিনা প্রতি মাসে 200 টাকা করে বেতন পায়, যা সে কারবার হইতে নগদে উঠিয়ে নেয়। উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে কারবারের নিট লাভ দাঁড়ায় 40,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সৃজনশীলে যাচ্ছি। সৃজনশীলে তোমরা দেখতে পাচ্ছ কতে চেয়েছে উত্তোলনের সুদ নির্ণয়। আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব। 250 গুণন 5% গুণন 5.5 মাস। এটা হবে মাস, কারণ আমাদের এখানে একটু খেয়াল করো যে ওরা বেতন কিন্তু প্রত্যেক মাসের শেষে, আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম এক একটা মাসের এক একটা নিয়ম রয়েছে। মাসের শেষে যদি হয় তাহলে 5.5 মাসে সুদ হবে। উভয়ের ক্ষেত্রেই আমাদের সমপরিমাণ আমরা সুদ দেখতে পাচ্ছি। উত্তোলনের সুদ কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল, অর্থাৎ কয়ের আনসার শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখতে পাচ্ছি যে রেবন টেক্সটাইল লিমিটেড লাভ লোকসান আবন্টন হিসাব 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এটা প্রস্তুত করা হয়েছে। এটা ক্ষয় অংশ। ক্ষয়ে কি আছে? আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে বলছে। আমাদের ডেবিটের অংশে রয়েছে খরচ সমূহ এবং ক্রেডিটের অংশে রয়েছে আমাদের আয় সমূহ। আমরা দেখতে পাচ্ছি মূলধনের সুদ। তাহলে আমরা পূর্বের ক্লাস আবার একটু দেখে আসি। মূলধন ছিল 40,000, 30,000 এবং 20,000। তাই 30,000, 20,000 টাকার উপরে যদি আমরা সুদ নির্ণয় করি 5% হারে, তাহলে আমাদের রেখার দ্বারা 2,000 টাকা, রেবার দ্বারা 1,500 টাকা, ঋণের দ্বারা 1,000 টাকা। আমরা এখানে মূলধনের সুদ মোট যোগ করে 4,500 টাকা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা কিন্তু পরিবর্তনশীল পদ্ধতিতে যেহেতু আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করছি, এই জন্য আমাদের এখানে অংশীদারদের মূলধন হিসাব এখানে মাত্র দুটো খতিয়ান তৈরি করতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। এবার আমরা ঋণের সুদ আমরা আবার দেখে আসি যে ঋণ সারা বছর ধরে না, বছরের মাঝামাঝি সময় ঋণা 10,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেন। আমরা জানি ঋণের যে কত টাকা সুদ এটা বলা নাই, কিন্তু সময়টা বলা আছে। আমরা জানি সময় যদি উল্লেখ করা না থাকে তাহলে 6% হারে সুদ ধরতে হবে। তাহলে 10,000 টাকার উপর 6% হারে যদি আমি সুদ ধরি তাহলে এটা হবে 300 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও দেখে আসি ঋণা কি করেছে, প্রতি মাসের শেষে 250 টাকা করে, রেবা এবং ঋণা উভয় 250 টাকা করে নগদ উত্তোলন করছে। আর বেতনের কথা কি বলা হয়েছে যে ঋণা মাসিক 200 টাকা করে বেতন পাবে।
তাহলে আমরা 12 দিয়ে 200 যদি গুণ করি 2400 টাকা। আমাদের অঙ্কে উল্লেখ করা রয়েছে 40,000 টাকা নেট লাভ। আমরা এখানে ক্রেডিট পাশে নেট লাভ মোট যেটা আমাদের অঙ্কে দিয়েছিল সেটা আমরা এখানে দিয়েছি 40,000 টাকা। উত্তোলনের সুদ আমরা ক অংশে নির্ণয় করেছি, ক অংশে। এবার যে ভগ্নাংশ সহ যে টাকাটা আছে প্রয়োজনে আমরা ভগ্নাংশ টাকা তুলেও দিতে পারি, সেটা যোগ করা হয়েছে। তো ক্রেডিট অংশ আমরা যোগ করলাম 40,137.50 টাকা। আর এখানে আমাদের যে খরচগুলো হয়েছিল এই তিনটা খরচ যদি বাদ দেই থাকে 32,937 টাকা 50 পয়সা। সেক্ষেত্রে আমাদের এখন নিট লাভের মোট লাভের পরিমাণ দাঁড়ায় 32,937 টাকা 50 পয়সা বা 50 টাকা। যেটাই হোক, এটাকে আমরা যেহেতু অনুপাত অনুসারে ভাগ করতে হবে, অনুপাত কিছু বলার না থাকলে সম অনুপাত, অর্থাৎ এই 32,937 টাকাকে 37.50 পয়সাকে আমরা সমান 3 অংশে বিভক্ত করে এখানে আমরা লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাব যে মূলধন হিসাব নির্ণয়। মূলধন হিসাব নির্ণয়ে আমরা দেখতে পাচ্ছি যে গয়ে আমরা চেয়েছে, প্রশ্নে কি চাইছে এগুলো দেখে আসি। ঋণ, শুধুমাত্র ঋণ আর মূলধন প্রস্তুত করো, বন্টনযোগ্য মুনাফার এত অংশ। অর্থাৎ এখানে আমরা আলাদা একটা টাকা দিয়েছি কিনা আগে দেখে নেই, না সমপরিমাণ টাকাই আছে। তাহলে ঋণ আর মূলধন আমরা নির্ণয় করব। আমরা ক্রেডিট দিকে নগদ হিসাব সে নিয়ে আসছিল 20,000 টাকা আর উত্তোলন করেছিল আমরা 3,000 টাকা। আমরা আবার একটু দেখে আসি উত্তোলন 3,000 টাকা। 3,000 টাকা কিভাবে হয় আমরা দেখছি যে ঋণা প্রত্যেক বছর প্রত্যেক মাসের রেবা এবং ঋণা বছর সারা বছর প্রত্যেক মাসের শেষে 250 টাকা করে উত্তোলন করে। তাহলে আমরা 250 টাকাকে দিয়ে যদি আমরা 12 গুণ করি তাহলে 3,000 টাকা হয়। এরপর আমাদের উত্তোলনের সুদ দিয়েছি, এদিকে আমাদের লাভ লোকসান হিসাব মূলধনের সুদ দিব এবং মুনাফার অংশ দিব। তাহলে আমাদের মোট 31,000, ক্রেডিট দিকে 979.16 টাকা হলো। আমাদের এখানে এই দুটো টাকা বিয়োগ করার পরে থাকলো 28,915 টাকা। এটা আমাদের ব্যালেন্স সিডি। ঋণের সুদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা শেষের অংশে এইভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব দ্বিতীয় নম্বর অঙ্ক। এখানে রয়েছে ম্যানেজারের কমিশন এবং সেটা পরিবর্তনশীল পদ্ধতি। সাজু এবং মন্ডি দুজন অংশীদার, তাদের লাভ ক্ষতির অনুপাত হবে 7 এবং 3। অর্থাৎ আমরা এই মূলধনটা যদি যোগ করি তাহলে 10 ভাগ, 7 আর 3 যোগ করলে 10 ভাগ, 10 ভাগ করে 7 ভাগ নেবে হলো সাজু আর 3 ভাগ নেবে মন্টি। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 28,000 এবং 15,000। অংশীদারি দলিল অনুযায়ী মূলধনের উপর 5% সুদ ধার্য করতে হবে। সাজু বার্ষিক 3,600 টাকা বেতন পাবে, মন্টি বার্ষিক 2,400 টাকা বেতন পাবে। মুনাফার আশায় সারা বছর ধরে সাজু 3,000 টাকা এবং মন্টি 4,000 টাকা কারবার হইতে উত্তোলন করে। অংশীদারদের বেতন ডেবিট করার পরে এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা ডেবিট করার পর যদি এরকম শব্দ থাকে কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে উক্ত বছরের মুনাফার পরিমাণ দাঁড়ায় 2,300 টাকা। এছাড়া মুনাফার উপর 5% ম্যানেজার কমিশন দিতে হবে। কয় চেয়েছে যে মুনাফা জাতীয় ব্যয়গুলো লাভ লোকসান হিসাবে আসবে না, তার পরিমাণ নির্ণয় করো। বেতন এখানে আসবে না, কারণ বেতন তুলেও নিয়ে গেছে এবং ডেবিট করছে। এরকম অবস্থায় যদি থাকে তাহলে আমাদের কোনো অঙ্কের কোনো অবস্থাতেই বসবে না, লাভ লোকসান আবন্টনটাতেও বসবে না এবং মূলধনেও যাবে না। কিন্তু এখানে আমরা বেতন ডেবিট করার পর যেহেতু, তাহলে বেতন ডেবিট করার পর পরবর্তী নিট লাভ দেওয়া আছে, সুতরাং উক্ত বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আমরা শুধু বেতন দুটো যোগ করে দেব, যে টাকাটা হয় 3600 টাকা এবং 2,400 টাকা আমরা যোগ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব আমরা। আবন্টন হিসাব প্রস্তুত করতে আমরা কি দেখতে পাচ্ছি যে মূলধনের সুদ আমরা দেখে আসি কত পার্সেন্ট চেয়েছিল। মূলধনের সুদ আমাদের 5% হারে নির্ণয় করতে বলছে। আমরা মূলধনের সুদ সাজুর হয় 1400 টাকা, মন্ত্রীর হয় 75 টাকা। ম্যানেজারের কমিশন, তো ম্যানেজারের কমিশনটা কিভাবে সেটা আমরা দেখবো। লাভ লোকসান 23,000 টাকা। আমাদের আর কোন অঙ্কে কোনো উপাদান নাই, তাহলে এই ক্রেডিট দিকে যোগফল হয় 23,000 টাকা। আর আমাদের মূলধনের সুদ দাঁড়ায় হলো 2,150 টাকা। আর ম্যানেজারের কমিশন কিভাবে বের করব, ওরা বলেই দিচ্ছে যে 23,000 টাকার উপর মোট লাভের উপরে 5%। তাহলে মোট লাভ আমাদের কত ছিল 23,000। এখানে আমরা 23,000 টাকার 5% ধরে 1,150 টাকা। আমরা এই টাকাটা বাদ দিয়ে আমরা এই 23,000 টাকা থেকে যদি এই দুটো টাকা, কার টাকা, মূলধনের সুদ আর ম্যানেজারের কমিশন, যদি এই দুটো টাকা আমরা বাদ দেই তাহলে থাকে 19,700 টাকা। 19,700 টাকাকে আমরা অনুপাত অনুযায়ী একজনের 7 ভাগ এবং একজনের 3 ভাগ, 7 ভাগ অর্থাৎ মোট 10 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করে 13,790 টাকা।
10 দিয়ে ভাগ করে আমাদের এখানে 3 দিয়ে করে 5,910 টাকা। অংশীদারদের বেতন ডেবিট করা হয়েছে বিধায় তা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আমরা আগে এটা আলোচনা করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা দেখে আসি গতে কি চেয়েছিল, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। তা আমাদের এখানে অংশীদার রয়েছে কয়জন? 2 জন। আমাদের মন্টি রয়েছে এবং সাজু রয়েছে। মন্টি এবং সাজু রয়েছে যেহেতু আমরা একটু দেখতে পাচ্ছি যে মন্টি এবং সাজু উভয়েরই খতিয়ান, মূলধনের খতিয়ান একসঙ্গে তৈরি করা হয়েছে। ক্রেডিট দিকে এটা সাজুর ঘর, মন্টির ঘর, এটা সাজুর ঘর, এটা মন্টির ঘর। মন্টি ব্যালেন্স বিডি নগদ মূলধন যেটা নিয়ে আসছিল 28,000 টাকা, 15,000 টাকা। বেতন যেহেতু তুলে নিয়ে যায়নি কিন্তু ডেবিট করা হয়েছে, এই জন্য আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে আসে না, কিন্তু মূলধন হিসাবে ঠিকই অন্তর্ভুক্ত করতে হবে। একটু খেয়াল রাখবা, যেহেতু ডেবিট করা হয়েছে কিন্তু তুলে নেয়নি বিদায় আমরা মূলধনে আনলাম, কিন্তু ডেবিট যেহেতু করা হয়েছে সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করব না। এবার আমরা দেখবো লাভ লোকসান থেকে দুটো উপাদান আমাদের আসছে, মূলধনের সুদ এবং মুনাফার অংশ। যার যার অংশ তার তার ঘরে বসিয়েছি। উত্তোলন আমাদের অঙ্কে দেওয়া ছিল, উত্তোলনটা প্রয়োজন আমরা দেখে আসি। উত্তোলন 3,000 আর মন্টি 4,000। আমাদের এখানে 3,000 এবং 4,000 স্পষ্ট করে লেখা আছে। 3,000 সাজুর করে, মন্টির করে 4,000। তাহলে আমরা এই পাশে যোগ করি। আগে সাজুরটা দেখি, 46,790 টাকা আমরা এই পাশে বসাই। 3,000 বাদ দিলে 43,790 টাকা বেরোলো। এবার মন্টির আমরা যোগ করি 24,060 টাকা। 24,060 টাকা যদি এইভাবে বসাই, 4,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 20,660 টাকা, সরি 20,060 টাকা হবে ব্যালেন্স সিডি। এইটাকে আমাদের জের বের হলো। গণনা আমরা কিভাবে যে করেছি এটা দেখিয়ে দিয়েছি। আমরা যদিও আগে বলেছি যে সাজুর 5%, মন্টির 5%, ম্যানেজারের কমিশন কিভাবে নির্ণয় হয়েছে, মুনাফার অংশ কিভাবে নির্ণয় করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা দেখাতে সক্ষম হলাম। এবার আমরা দেখব পরিবর্তনশীল পদ্ধতি বেতন এবং ঋণের সুদ থাকলে আমরা সেই কাজগুলো কিভাবে করব, সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। নয়ন, তুহিন এবং রাজু 3 জন 2012 সালের 1 জানুয়ারি তারিখে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তারা যথাক্রমে 50,000 এবং 40,000 এবং 20,000, আমি আবার বলছি, নয়ন 50,000, তুহিন 40,000 এবং রাজু 20,000 টাকা নিয়ে মূলধন শুরু করে। এছাড়া রাজু কারবারে 5,000 টাকার আসবাবপত্র সরবরাহ করে। এইভাবে ধরনের প্রশ্ন যদি থাকে আমাদের অতিরিক্ত মূলধন হবে। অংশীদারগণ মূলধন অনুপাতে তাদের লাভ লোকসান বন্টন করে নিতে সম্মত হয়েছে। কি অনুপাতে? মূলধন অনুপাতে। তা আমরা সেটাও দেখবো। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য রাজু কারবার হইতে প্রতি মাসে 1,000 টাকা বেতন গ্রহণ করেছে। বছরের মাঝামাঝি তুহিন কারবারে 5,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেছে। মুনাফার আশায় প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে তাদের কারবারে 500 টাকার উত্তোলন করে। চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন অংশীদারের উভয়ের এই তিনটার উপরেই 10% হারে সুদ ধার্য করতে হবে। রাজুর বেতন এবং ঋণের সুদ ডেবিট করার পর কিন্তু মূলধনের সুদ ও উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে নিট লাভ দাঁড়ায় 32,145 টাকা। তাহলে রাজুর বেতন আর ঋণের সুদটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে আনবো না, কারণ আমাদের এখানে ডেবিট করা হয়েছে। সৃজনশীল আমরা দেখছি যে সকল কতে কি চেয়েছে, যে সকল মুনাফা জাতীয় আইটেম লাভ লোকসান আবন্টন অংশীদারের মূলধন হিসাবে কোনোটিতে আসবে না তাদের পরিমাণ নির্ণয় করো। ক্ষয় চেয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গয়ে চেয়েছে রাজুর হিসাব প্রস্তুত করো। বন্টনযোগ্য মুনাফার অংশ উল্লেখ করে দিছে। কয়ের আনসার, রাজুর বেতন এবং তুহিনের ঋণের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে অংশীদারের মূলধন হিসাবে আসবে না। এটা আমরা পারলে যোগ করে দেবো। আমরা এখানে হিসাব করে দিয়েছি। দেখো, রাজুর বেতন 12,000 টাকা, ঋণের সুদ কিভাবে নির্ণয় করা হয়েছে, 5,000 গুণ 10% এবং 6 মাসের সুদ ধরতে হবে। এইভাবে লিখলেও হয় বা 12/6 দিলেও হবে, বা যে টাকা হয় অর্ধেক করে দিলেও হবে। তাহলে 12,250 টাকা। খতে কি চেয়েছিল আমরা আবার দেখে আসি। খতে চেয়েছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। খুব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিটের দিকে আমাদের মূলধন হিসাবে মূলধনের সুদ, নয়নের মূলধনের সুদ, তুহিনের মূলধনের সুদ, রাজুর মূলধনের সুদ। ক্রেডিট দিকে আমাদের নিট লাভ, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। নিট লাভ ছিল হলো আমাদের কত, একটু দেখে আসি। নিট লাভ ছিল হলো 32,145 টাকা। তাহলে 32,145 টাকা এখানে ছিল। আমরা ছবিটা তুলতে একটু প্রবলেম হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। যাই হোক আর কি। আর নয়নের যে মূলধনের উত্তোলনের সুদ আমাদের 325 টাকা, উভয়ের সম পরিমাণ হয়েছে। তাহলে এখানে আমাদের ক্রেডিট দিকে যোগফল আছে 33,120 টাকা, আর এখানে আমাদের ডেবিট দিকে 11,500 টাকা আছে। এই 33,120 টাকা ক্রেডিট দিকেও আছে, কিন্তু সম পরিমাণ। আমাদের ছবিটা তুলতে একটু সমস্যা হয়েছে।
তাহলে 33,120 টাকা থেকে 11,500 টাকা যদি বিয়োগ করি তাহলে থাকে হলো 21,620 টাকা। এখন আমরা দেখব এখানে লেখা আছে বেতনের ঋণের সুদ ডেবিট করা হয়েছে বিদায় লাভ লোকসান আবন্টন হিসাবে এটা আসবে না, কিন্তু এটা মূলধন হিসাবে ঠিকই অন্তর্ভুক্ত হবে। রাজুর হিসাব প্রস্তুত করা মূলধন বন্টনযোগ্য মুনাফার অংশ হলো 4,700 টাকা। এটা ধরে আমাদের অঙ্ক করতে হবে। আমরা এখানে রাজুর মূলধন হিসাব নগদ নিয়ে আসছিল 20,000 টাকা, আসবাবপত্র অতিরিক্ত মূলধন নিয়ে আসছিল, আসবাবপত্র লিখলেও হবে, অতিরিক্ত মূলধন লিখলেও 5,000 টাকা। আবন্টন হিসাব থেকে যেটা ট্রান্সফার হয়ে আসছে মূলধনের সুদ মুনাফার অংশ। আর উত্তোলন আমাদের 6,000 টাকা ছিল, উত্তোলনের সুদ ছিল 325 টাকা, আমরা যোগ করে 32,200 টাকা পেলাম। আর এখানে যে অতিরিক্ত 6,000 টাকা এবং 325 টাকা বাদ দেওয়ার পরে 25,875 টাকা আমাদের থেকে গেল। বন্টনযোগ্য মুনাফা কিভাবে হয়েছে আমরা সেটা এটা দেখছি। নয়ন আনছিল 50,000 টাকা নতুন নগদ, তুহিন এনেছিল হলো 40,000 টাকা, রাজু এনেছিল হলো 20,000 টাকা, 5,000 টাকা আসবাবপত্র, দুটো মিলে 25,000 টাকা। তাহলে আমরা এই 50,000, 40,000 এবং 25,000 এটাকে আমরা অনুপাত নির্ণয় করেছি। আমরা অনুপাত নির্ণয় আমরা দেখতে পাচ্ছি এখানে করিয়ে ফেলেছি। আমরা যদি ছোট করা যায় তাহলে আরো হতো। আমরা প্রথমে 3টা শূন্য কেটে দিলাম, থাকলো 25, 40 এবং 50। তারপরে আমরা যদি 5 দিয়ে ভাগ করি 5 10 50, 5 7 40, 5 7 25, 10:8:5। এটাকে আরো ছোট করা যায়, এখানে 5:4:2.5 লিখলেও একই উত্তর আসবে, সমস্যা নেই। নয়নের মুনাফার পরিমাণ দাঁড়ালো কত আমরা সেটা এটা দেখে নিয়েছি যে শুধু নয়নের, কারণ মোট আমরা যদি অনুপাতগুলো যোগ করি 10 যোগ 8 যোগ 5 এটা যোগ করলে 23, যেহেতু নয়নের 10 তাহলে 10/9,400 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 9,400 টাকা কিভাবে হয়েছে এটা কিন্তু আমরা নয়নের মুনাফার পরিমাণ কিন্তু আমরা দেখাতে সক্ষম হয়েছি। যেখানে মুনাফার অংশ 4,700 টাকা হয়েছে। প্রশ্নটা হলো যে 4,700 টাকা কোত্থেকে আসলো? যেহেতু আমাদের 4,700 টাকা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে আর অঙ্কে আসছিল আমাদের 9,400 টাকা, আমাদের 4,700 টাকা নিয়ে অঙ্ক করতে হবে। এটাই হলো আমাদের অঙ্কের বৈশিষ্ট্য। আমরা আরেকটু খেয়াল করি, ব্যবসায়ের তুহিনের মুনাফার পরিমাণ কতটুকু দাঁড়ায় সেটাও আমরা এখানে দেখেছি, 23/8 রাজুর পরিমাণ হলো 23/5। উত্তোলনের সুদ নির্ণয় আমরা কি প্রতি উত্তোলন সুদ নির্ণয় প্রতি অংশীদারের উত্তোলনের পরিমাণ হবে 5,000 গুণন 10% গুণন 6.5। কেন 6.5 মাস দিয়ে গুণ করছি সেটা আমরা একটু দেখে আসি। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য রাজু প্রতি মাসে 1,000 টাকা বেতন গ্রহণ করেছে। এখন আমরা বেতন না, আমরা তো উত্তোলনের পরিমাণটা একটু আবার একটু পড়ে আসি, দুঃখ প্রকাশ করছি। উত্তোলন কইছিল মুনাফার আশায় প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে 500 টাকা করে উত্তোলন করে, সেটা আমরা দেখবো কিভাবে এই টাকাটা আমাদের বেরোলো। তাহলে 500 টাকা গুণন 10% গুণন 6.5 মাস, এটা কিন্তু মাস, মনে রাখতে হবে মাস, কারণ আমরা বছরের মাসের প্রথমে যদি হয় তাহলে 6.5 মাস দিয়ে আমরা গুণ করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি তোমাদের এই ক্লাসটা উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই ক্লাসটা উপকৃত হবে। আমার তৃতীয় ক্লাস এরপরে যে কোনো একদিন আমরা নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় এইগুলো বারে বারে প্র্যাকটিস করবে, এবং যেহেতু আমাদের এখন ক্লাস অনলাইন ক্লাস ছাড়া বিকল্প নাই, এজন্য বাড়িতে অনুশীলনী সহ উদাহরণগুলো বেশি বেশি করে দেখবে। আমি আশা করছি তোমরা আমাদের এই ক্লাস থেকে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।